হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর যে বেঙ্গলি টেক্সট বইতে আশীর্বাদ, যেটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছেন, এই যে গল্পটা আছে সেখান থেকে আমাদের যে অনুশীলনীগুলো বইতে দেওয়া হয়েছে সেগুলো আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমেই একের দাগে আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত। তো আমরা উত্তরটা এখানে লিখব। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। ঠিক আছে, এটা আমরা দেখো স্টুডেন্টস বইয়ের এখানেই পেয়ে যাব। এই যে তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। 1.2 প্রশ্ন, তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? তো আমরা এখানে উত্তরটা লিখব, তিনি শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পদক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এটাও আমরা বইতে এখানে পেয়ে যাব। দেখো স্টুডেন্ট, শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করেন। ঠিক আছে, এবারে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1, বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? তো আমরা এখানে উত্তরটা লিখব, বন্যায় প্রকৃতির রূপ ভয়াল, ভয়ঙ্কর, চারিদিক জলে থই থই করে। 2.2 প্রশ্ন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? তো এখানে আমরা উত্তরটা লিখব, পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 2.3 প্রশ্ন, বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? তো এখানে আমরা উত্তরটা লিখব, বৃষ্টির ফোঁটার আঘাতে গাছের পাতা কাঁপছিল। 2.4, পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? তো উত্তরটা লিখব, পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য গাছের পাতার শিরাকে জোরে কামড়ে ধরলো। 2.5 প্রশ্ন, পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? তো এখানে আমরা উত্তরটা লিখব, বৃষ্টি একটু ধরলে গাছের পাতাটা সোজা হয়ে দাঁড়ালে পিঁপড়ে পাতার কামড় ছেড়ে দিয়ে নিঃশ্বাস ছেড়ে একথা বলেছিল। 2.6 প্রশ্ন, জল কেমন শব্দে হেসে উঠেছিল? তো উত্তরটা আমরা লিখব, জল খলখল শব্দে হেসে উঠেছিল। 2.7 প্রশ্ন, বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, কেন এমন হলো? তো এখানে আমরা উত্তরটা লিখব, চারিদিক জলমগ্ন হওয়ায় পিঁপড়ের নিজের অবস্থার কথা ভেবে বুক ভেঙে নিঃশ্বাস পড়ল। 2.8 প্রশ্ন, শরতের আশীর্বাদ তোমাদের উপরে ছড়ুক, কে এমনটি কামনা করেছিল? তো উত্তরটা আমরা লিখব, এই কামনা করেছিল ঘাসের পাতা। এবারে দেখো স্টুডেন্টস, 3 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো। 3.1, বর্ষা খুব নেমেছে। তো এখানে নেমেছেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। 3.2, ভাই জোরে আঁকড়ে ধরো। তা এখানে ধরোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। 3, এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না। তো এখানে দেখো স্টুডেন্টস, পারলে নাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, খেয়ে বলতে এই দুটো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। 3.4, বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে। তো এখানে দেখো স্টুডেন্টস, পড়বেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঘায়েটা অসমাপিকা ক্রিয়া। আর 3.5, শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না। তো এখানে বলো নাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বললেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। 4 দাগে আছে সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। 4-1, সারাদিন রাত খাটি। তো এখানে দেখো অকর্মকটা হচ্ছে খাটি। 4-2, আমরা যাই আসি দেখি। তো এখানে অকর্মকটা হচ্ছে দেখি। 4-3, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। তো এখানে হচ্ছে সকর্মক দাঁড়িয়েছে। 4-4, এ জল কি করে পার হব? এখানে হচ্ছে সকর্মক পার হব। আর 4-5, পৃথিবী তোমার হবে। এখানে দেখো স্টুডেন্ট, সকর্মকটা হচ্ছে হবে। ঠিক আছে, এইবারে আমরা 5 দাগে দেখব কি আছে, সন্ধি বিচ্ছেদ করো। নিঃশ্বাস, বৃষ্টি, নিশ্চয় আর আশীর্বাদ। তো দেখো, নিঃশ্বাস নিঃ যুক্ত শ্বাস, বৃষ্টি বৃষ যুক্ত তি, নিশ্চয় নিঃ যুক্ত চয়, আশীর্বাদ আশি যুক্ত বাদ। 6 দাগে আছে নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো। বিদেশ, দুর্ভাগ্য, অনাবৃষ্টি, সুদিন আর নির্ভয়। ঠিক আছে, তা প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে বিদেশ। তাহলে বি যুক্ত দেশ, এখানে উপসর্গ হচ্ছে বি। বি যুক্ত ভুঁই, বিভুঁই, বি যুক্ত শ্রাম, বিশ্রাম। দুর্ভাগ্য, দূর যুক্ত ভাগ্য। তাহলে এখানে উপসর্গটা কি? দূর। দূর যুক্ত ভোগ, দুর্ভোগ।
দূরযুক্ত দিন, দুর্দিন। অনাবৃষ্টি, এখানে অনাটা হচ্ছে উপসর্গ, ঠিক আছে, অনাযুক্ত বৃষ্টি, অনাবৃষ্টি। অনাযুক্ত হার, অনাহার। অনাযুক্ত দোল, অনাদর। সুদিন, সুযুক্ত দিন, এখানে উপসর্গটা সুযুক্ত খবর, সুখবর। সুযুক্ত বিচার, সুবিচার। আর নির্ভয়, নিযুক্ত ভয়, ঠিক আছে, এটা হচ্ছে নির্ভয়। তাহলে নিযুক্ত খুঁত, নিখুঁত। নিযুক্ত ঠুর, নিষ্ঠুর। এবার দেখো স্টুডেন্ট, সাতের দাগে আছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো। আশ্রয়, শরীর, শরৎ, মুখ আর ফুল, ঠিক আছে। তো দেখো, আশ্রয়টা হচ্ছে আশ্রিত, শরীরটা শারীরিক, শরৎটা শারদীয়, মুখটা মৌখিক, আর ফুলটা হচ্ছে ফুলেলো, ঠিক আছে। এবারে আটের দাগে আছে চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। একটা চোখ হচ্ছে আঁখি, ঠিক আছে, ভালো জিনিস দেখতে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। আর একটা চোখ নজর, লোকটাকে চোখে চোখে রাখো যাতে পালাতে না পারে। এবারে দেখো স্টুডেন্টস, নয়ের দাগে আছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। তো এখানে দেখো স্টুডেন্টস, এখানে বক্স করে আছে, তোমরা কিন্তু এরকম করেই করতে পারো, কিন্তু আমি নিজের খাতার মধ্যে আগে উদ্দেশ্যটা লিখে দিয়েছি, তারপর বিধেয়টা, ঠিক আছে। 9.1 বাক্যটা দেখো, আমরা সাঁতার জানি। তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমরা, আর বিধেয়টা হচ্ছে সাঁতার জানি। 9.2 বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে পিঁপড়ের, আর বিধেয়টা হচ্ছে বর্ষাতেও মুখ শুকিয়ে। এখানে দেখো স্টুডেন্টস, আমরা গেলোটা আমি লিখিনি, কিন্তু এখানে গেলোটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে 9.3 শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে। তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমি, আর বিধেয়টা হচ্ছে গর্তেই ঢুকে গিয়ে, ঠিক আছে। 9.4 খলখল করে হেসে উঠল জল। তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে দেখো জল, আর বিধেয়টা হচ্ছে খলখল করে হেসে উঠল। 9.5 পৃথিবী সবারই হোক। তো এখানে উদ্দেশ্যটা পৃথিবী, আর বিধেয়টা হচ্ছে সবারই হোক। এবারে 10-এর দাগে আছে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। আমরা সাঁতার জানি, আমরা হাঁটতে জানি। এটাকে এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি লিখবো দেখো স্টুডেন্টস, আমরা এখানে লিখবো আমরা সাঁতার জানি এবং হাঁটতেও জানি। 9.2 বাক্যটা দেখো, তোমরা পৃথিবীর উপর হাসো, ফুল টুল ফোটাও। এটাকে দুটি বাক্যে ভেঙে লিখতে বলা হয়েছে। তো আমি এখানে দুটি বাক্যে লিখেছি, তোমরা পৃথিবীর উপরে হাসো, তোমরা ফুল টুলও ফোটাও। 10.3 বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান, যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। তাহলে এখানে আমরা কি লিখবো, যখন বর্ষা খুব নেমেছে তখন নিচেও ডেকেছে বান। 10.4 আমরা নড়তেও পারি নে, কোনো রকমের সুরটুর বাড়াই, কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। তো আমরা এখানে লিখবো আমরা নড়তে পারি নে কিন্তু কোনো রকম সুরটুর বাড়াই। 10.5 এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না, এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে লেখো। তো আমরা এখানে লিখবো এক ঢোক জলকে পিঁপড়ে কিছু বলতে পারলো না, ঠিক আছে। এবার দেখো স্টুডেন্টস, 11-র দাগে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 11.1 প্রশ্ন, পাঠ্যাংশে কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। তো আমরা লিখবো পাঠ্যাংশে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ ঋতুর কথা আছে। গ্রীষ্ম, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। বর্ষা, বর্ষায় বৃষ্টি এলো ঝমঝম করে, পিঁপড়ে তাড়াতাড়ি আবার কামড়ে ধরলো পাতা। আর শরৎ, আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক। 10.2 পাতা গাছের কি প্রয়োজনে লাগে। উত্তরটা লিখবো পাতাই গাছের জীবন, পাতার ক্লোরোফিল কণা সূর্যরশ্মির সাহায্যে খাদ্য তৈরি করে। 11.3 পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক 3টি বাক্য লেখো। তো আমরা লিখবো পিঁপড়ের বাসা তার গর্ত, পিঁপড়ে মাটির নিচে বাসা তৈরি করে সেখানে খাদ্য সঞ্চয় করে, আবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তারা উঁচু স্থানে বাসা বাঁধে। 11.4 বৃষ্টি পাতাকে কোন পরিচয় পরিচালিত করেছে। তা উত্তরটা লিখবে বৃষ্টি পাতাকে তার বন্ধু পরিচয় জীবজগৎকে আশ্রয় দেবার পরিচয় পরিচিত করেছে। 11.5 সবার কথা শুনে পিঁপড়ে কী ভাবলো। উত্তরটা লিখবো পিঁপড়ে ভাবলো পৃথিবী কি আবার তার হবে, তার চোখে জল এসে গিয়েছিল। 11.6 প্রশ্ন, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে। তো এখানে আমরা উত্তরটা লিখবো বর্ষার পর শরৎ আসে, তখন আবহাওয়া থাকে মনোরম, চারিদিকে দেখা যায় কাশফুলের সমারোহ, নীল আকাশ, উজ্জ্বল রোদ, এভাবেই প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ ঝরে পড়ে। এবারে স্টুডেন্টস দেখো 12-র দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12.1 বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো।
তো এখানে আমরা উত্তরটা লিখব, রূপনারায়ণের তীরে বাড়ি, আষাঢ়ে ঘোর বর্ষায় প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপ নেয়, আকাশ কালো মেঘে ঢেকে যায়, প্রবল ঝড় ওঠে, তখন নদীর জল খলখল শব্দে ছুটে আসে, মাঝে মাঝে নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট, ফসলের ক্ষেত সব ভেসে যায়, মানুষ পশু পাখি গবাদি পশুর কষ্টের সীমা পরিসীমা থাকে না। 12.2 প্রশ্ন, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? তো উত্তরটা লিখব, বর্ষা নেমেছে, নিচেও বান ডেকেছে, জলে চারিদিক থই থই করছে, এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর জন্য পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছে। 12.3 প্রশ্ন, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? তো এখানে আমরা উত্তরটা লিখব, বৃষ্টির আঘাতে পাতাটি কাঁপছিল, মনে হচ্ছিল বোধহয় এলিয়ে পড়বে, ছোট্ট পিঁপড়ে ভেসে যাবে অসীম জলে, তাই পাতা পিঁপড়েকে বলেছিল জোরে তার শরীর কামড়ে ধরতে। 12.4 প্রশ্ন, পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল? কাজে আসে না কোনোটাই, এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে? তো এখানে আমরা উত্তরটা লিখব, পাতা পিঁপড়েকে প্রবোধ দিয়ে বলেছিল যে পিঁপড়ে সাঁতার কাটতে জানে, হাঁটতে পারে, দৌড়তেও পারে, কিন্তু পাতা চিরকালই এক জায়গায় স্থির হয়ে থাকে, কেবলমাত্র সুরটুর বাড়াতে পারে, নিচে জল উপরে বৃষ্টি, এতে পিঁপড়ের প্রাণ যাওয়ার মতো অবস্থা, এক্ষেত্রে তার সাঁতার জানা, দৌড়তে পারা প্রভৃতি প্রাণ বাঁচানোর কোনো কাজে আসে না। 12.5 প্রশ্ন, তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? তো উত্তরটা লিখবে, বর্ষায় চারিদিক জলে থই থই করছে, কোথাও এতটুকু ডাঙা নেই, পিঁপড়ে একটা গাছের পাতায় আশ্রয় নিয়েছে, তাই পিঁপড়ে এই যাত্রায় বেঁচে গেছে। 12.6 প্রশ্ন, পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো। এখানে আমরা লিখবো, দেখো স্টুডেন্টস, বর্ষায় ঘোরতর বৃষ্টি নেমেছে, চারিদিকে জল থই থই করছে, এই অবস্থায় ঘাসের পাতা পিঁপড়ে দুজনেই খুব কষ্টে পড়েছে, পিঁপড়ে অনেক কষ্টে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার উপর, প্রচণ্ড বৃষ্টির আঘাতে পাতা টলমল করলে সে জোরে কামড়ে ধরে, শরীরটা ডুবে ডুবে যাচ্ছে, আবার কোনো ক্রমে প্রাণ বাঁচছে, রোদ্দুরে তাদের পুড়ে মরতে হয়, বর্ষায় ডুবে মরতে হয়, তার বুক ভেঙে নিঃশ্বাস বের হয়ে আসে, পৃথিবীর বুকে যে জল জমেছে তা কি কোনোদিন শুকাবে? ঘাসের পাতারও দুঃখ কম নয়, চারিদিক জলে থই থই করছে, গাছপালা সব জলে ডুবুডুবু, বৃষ্টির আঘাতে গাছের পাতা আহত হচ্ছে, বৃষ্টি থামলে সে নিজেকে একটু সোজা করে নিচ্ছে, পিঁপড়ের মতো সে হতাশবাদী নয়, তার আশা বৃষ্টি সরে যাবে, আবার ডাঙা জেগে উঠবে। 12.7 প্রশ্ন, পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো, শ্রেণীকক্ষে অভিনয়ের আয়োজন করো। তো স্টুডেন্টস, এই উত্তরটা আমি পিঁপড়ে দিয়ে শুরু করেছি। পিঁপড়ে, এত বৃষ্টি, চারিদিক জলে থই থই করছে, খালবিল ডুবু ডুবু, এখন প্রাণ বাঁচানো দায়। পাতা, ভয় পেও না, কিছুই হবে না, জোরে বৃষ্টি এসেছে, তুমি আমাকে আরও জোরে কামড়ে ধরো, আমার কোনো ব্যথা লাগবে না। পিঁপড়ে, ভাই পাতা, তুমি ছিলে বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি, চারিদিকে জল, হাঁটাচলা, খাবার সংগ্রহ করার কোনো উপায় নেই। পাতা, আরে অত ভাবছো কেন, বাদল থেমে যাবে, তোমরা তো হাঁটতে চলতে ছুটতে পারো, কত কি জানো, জিমন্যাস্টিক পর্যন্ত জানো, আর আমি কিছুই পারি না, এক স্থানে দাঁড়িয়ে থাকি, কোনো রকমে সুরটুর বাড়াই। পিঁপড়ে, হাঁটতে চলতে পেরেই কি লাভ, কোনো কাজেই তো এলো না, ডাঙায় রোদ্দুরে দিনে পুড়ে মরে, বর্ষায় ভেসে যাওয়ার উপক্রম। পাতা, দেখো পিঁপড়ে, তুমি কত কাজ করো ও সারাদিন খেটে যাও। পিঁপড়ে, এত খেটে কি লাভ, শুধু খেটে যাই আর খাই, করতে চলে যাই, অথচ তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুল ফোটাও, আরও কত কি দান করো, মাটি আমাদের, পৃথিবী তোমাদের। পাতা, এভাবে হতাশ হয়েও না, বর্ষা থেমে যাবে, শরৎ আসবে, গাছ প্রাণী সবাই বাঁচবে। এবারে দেখো স্টুডেন্টস, 12.8 প্রশ্ন, মাটি সবারই, পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? তো উত্তরটা লিখবে, পাতার কথা ঠিকই, মাটি সবার প্রাণ, কীটপতঙ্গ, মানুষ, পশু পাখি, গাছপালা সবাই মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে। 12.9 প্রশ্ন, মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল, তা শুনে পিঁপড়েকে কি বলল? উত্তরটা লিখবে, পিঁপড়ে ভয় পেয়ে বলেছিল এ জল পার হব কি করে, তা শুনে বৃষ্টি পিঁপড়েকে বলল, পিঁপড়ে ভাই, বড্ড তোমার ভয়, তোমার পাতা বন্ধুকে আমি কখনো ভয় পেতে দেখিনি। আমরা অর্থাৎ বৃষ্টির ফোঁটারা চলে যাই বিদেশে, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে, যেইটি ডাক আর ধুলো সরে যায়, দেশ সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা চিরদিন, আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। 12.10 প্রশ্ন, শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।
উত্তরটা লিখবে শরৎকালে নীল আকাশের রং আরও আরও গাঢ় হয়ে ধরা দেয়, তার কোলে পেঁজা তুলোর মতো মেঘ যখন ঘুরে বেড়ায় সেই দৃশ্য অনির্বাচনীয়। ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ে মনে হয় ঝিরঝির করে তুষার পড়ছে, চারিদিক সবুজ গাছপালায় ঢেকে যায়, খাল বিল নদী পুকুর নালা জলে থই থই করে, তাতে রঙিন শাপলা শালুক পদ্ম ফোটে, মৌমাছি প্রজাপতির গুঞ্জন বেড়ে যায়, বাতাসে পুজোর গন্ধ পরিবেশকে আরও মনোরম করে তোলে। 12.11 প্রশ্ন, পাতা বৃষ্টি জল ঘাসের পাতা কে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। তো আমরা উত্তরটায় প্রথমে লিখব, পাতা বলেছিল আমাকে জোরে কামড়ে ধরো, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়ে চলো, তোমার আবার ভয় কি। বৃষ্টি বলেছিল তোমার বড্ড ভয়, তোমার পাতা বন্ধুকে কোনোদিন ভয় পেতে দেখিনি, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে যায়, যেই ডাক দিই ধুলো ঝেড়ে সারা দেশ সবুজ হয়ে ওঠে। জল বলেছিল যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। তো স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের অনুশীলনীটা শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের আরও কী কী কন্টেন্ট লাগবে সেটা একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।